রাত প্রায় বোধ হয় ১:৩০ হবে এখন। ফ্যানের হাওয়ায় বেশ শীতভাব ধরছে। আসলে ঋতু পরিবর্তনের সময় তখন। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর খাওয়া দাওয়া সেরে ফ্যান না চালিয়ে শুলে গরমে ঘুম আসতে চাইছে না। আবার একটু রাত বাড়লে শিরশিরে শীতের অনুভূতি। আসলে ওদের এই মফস্বলে এখনও শহরের মতো জাঁকিয়ে গরমটা পড়েনি। বেশ কিছু গাছপালা, জলাশয়, ফাঁকা মাঠঘাট এদিকে বেঁচে আছে। শহরের দিকে তো রীতিমতো সবই চালাতে হচ্ছে। যাই হোক, ফ্যানটা অফ করে স্বামীর গায়ে চাদরটা ভালো করে টেনে দিয়ে চটিটা পায়ে গলিয়ে বাথরুমে যেয়ে গিয়ে নয়না দেখে ওদের মেয়ে বিয়াস ওরফে বিন্নির ঘরের আলোটা তখনও চলছে। এখনও কি পড়ছে বিন্নি, নাকি আলো জেলে রেখে ঘুমিয়ে পড়ল? সামনে বছর উচ্চ মাধ্যমিক দেবে ও। সেই হিসেবে দেখতে গেলে জীবনের একটা বড় পরীক্ষা প্রায় দোরগোড়ায় করা নাচ্ছে। এমনিতে পড়াশোনা মেধাবী বলাই চলে মেয়েটাকে। তবে এমনিতে পড়াশোনা করলেও এই সময় সকল শিক্ষার্থীর মনে একটা চাপা ভয় আর উদ্বেগ কাজ করে। উচ্চ মাধ্যমিকের পরে যে ঠিক হবে কে কোন বিষয় নিয়ে এগিয়ে যাবে আগামী পথে। শেষ মুহূর্তে তাই সিলেবাসের সব কিছু ভালো করে বুঝিয়ে নিচ্ছে সবই। গোটা পাড়া এখন প্রায় নিঝুম বলাই চলে। শুধু কয়েকটা চারপের ডাক মাঝে মাঝে নীরবতা ভাঙছে। যাই হোক, রাত অনেক হয়েছে, এবার অন্তত বিশ্রাম নেওয়া দরকার বিন্নির। আলোটা নিভিয়ে দেবে ভেবে মেয়ের ঘরের দরজা হালকা ঠেলে ঢোকে নয়না। কিন্তু চোখের সামনে একে দেখছে ও। রাস্তার ধারে জানালার রড ধরে দাঁড়িয়ে ওরকম করে ফিস ফিস করে কার সাথে কথা বলছে বিন্নি। মা ঘরে ঢুকেছে সেই খেয়াল পর্যন্ত নেই। এক মনে কথা বলে যাচ্ছে। হালকা হলেও বোঝা যাচ্ছে কোনো মহিলার গলা। যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে মেয়ের কাঁধে হাত রেখে নয়না। একটা ছায়ামূর্তি সরে যায় জানালার উপাস থেকে। বাতাসে রেখে যায় একরাশ বিদেশি সুবাস। চমকে উঠে বেন্নি বলে, মা, তুমি এখনো ঘুমাওনি? কি করছো এত রাতে? এই প্রশ্নটা তো আমারই তোকে করা দরকার রে। আমি না হয় ঘুমাইনি, কিন্তু তুই এত রাত পর্যন্ত জেগে কার সাথে কথা বলছিলিস? আমার উপস্থিতি টের পেয়ে ওটা কে সরে গেল? কে ছিল জানালার ওপারে? সব সত্যি করে বল। কারোর পাল্লায় পড়েছিস নাকি তুই? দিনকাল বড্ড খারাপ, কতবার তোকে বলেছি। তোদের এখন উঠতি বয়স, অনেক কিছু বোঝার ক্ষমতা নেই। যা কিছু করবি মায়ের সাথে আলোচনা করে করবি। তোর বাবা ব্যস্ত মানুষ, সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। তার তো অন্যদিকে মাথা ঘামানোর মতো সময় নেই। বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে সোজা ঘুমে দেশে পাড়ি দেয়। আমি সব দিকে সামলাই, তাছাড়া সেলাইয়ের কাজ থাকে। আর কত উটকো ঝামেলা নেব বলতো? এমনিতে হাই প্রেশার ধরেছে বছর দেড়েক, কোনো টেনশন নিতে পারি না। তোর ওপর আমার আর তোর বাবার দুজনেরই কত ভরসা, অথচ তুই এসব কী শুরু করলি? ভাগ্যিস সাথে দেখতে পেলাম। আমাকে এবার সব খুলে বল, কী ব্যাপার? তোর বাবার কানে কথা উঠলে কিন্তু অনর্থ হবে। এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে থাকে নয়না। পড়া টেবিলে রাখা জলের বোতল থেকে এক গ্লাস জল ভরে মায়ের হাতে দেয় বিন্নি। বলে, আগে জল খাও, তারপর সব বলছি। গ্লাসে চুমুক দেয় নয়না। তারপর ধীরে ধীরে বিন্নি বলতে শুরু করে, আমার সোনা মা, তুমি যেসব ভাবছো সেসব কিছুই নয়। চিন্তার কোনো কারণ নেই। আমি রানীদির সাথে কথা বলছিলাম। রোজ রাতে রানীদি কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তার পথ কুকুর বিড়ালগুলোকে খেতে দেয়। কোনোদিন অভুক্ত ঘুমাতে হয় না ওদের। রানীদের এই মানবিক উদ্যোগটা আমার খুব ভালো লাগে। তাই আমি ভাবছিলাম আমার টিফিন খরচ থেকে জমানো কিছু পয়সা রানীদের হাতে তুলে দেব। একদিন মাংস ভাত খাওয়ানো হবে ওদের। আমার পরীক্ষার আগে তুমি তো কত মন্দিরের জায়গায় পুজো দাও, মানত করো। একদিন ওরা পেট ভরে খেলেও তো মঙ্গল হবে। তাই আমি দিদিভাইকে ডেকে এই বিষয়ে কথা বলছিলাম। কি জানি রানীদিকে কেন সবাই খারাপ মেয়ে বলে। শুধু দেরি করে বাড়ি ফেরে বলে খারাপ। আর এই যে অবলা প্রাণীগুলোর জন্য রানীদের এই কাজগুলো তো কারোর চোখে পড়ে না। এই তো সেদিন যে কুকুরছানাটা বাইকের ধাক্কায় খেয়ে ড্রেনের পাশে পড়েছিল, তাকে ওষুধ খাইয়ে সুস্থ করে তুলেছে রানীদি। কেন যে তোমরা পাড়ার মহিলারা দিদির গায়ে খারাপ লেবেল সেটা দিয়েছ, সেটা তোমরাই জানো মা। চোখ দুটো ক্রমশ বিস্ফোরিত হচ্ছিল নয়নার। বিন্নি কার নাম নিচ্ছে বারবার? ওই রানী, যার জন্য পাড়া উঠতি বয়সের ছেলেগুলো উচ্ছনে যাচ্ছে। কখনো পাতলা শাড়ি, কখনো বা ছোট স্কার্ট, দামি প্রসাধনী, বিদেশি সুগন্ধি ছড়িয়ে রাত বিরেতে পাড়ার মোড়ে গাড়ি থেকে নামে। কোথা থেকে ফিরে ওই মেয়েটা সেটা বুঝতে আর কারোরই বাকি নেই। এমনিতে জিজ্ঞাসা করলে পরে মুখে বলে ওর তিনকুলে কেউ নেই। আসলে হয়তো এরকম উড়নচণ্ডী স্বভাব বলে বাড়ি থেকে মা বাবা তাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই, অথবা স্বামীর ঘর করতে পারেনি। কুলটা মহিলা, তাই অন্য পুরুষের মনোরঞ্জন করে পেট চালাতে হয়। কুকুর বেলাল খাইয়ে সেই পাপ খানিক ধোপার চেষ্টা করে। বয়স্ক মজুমদার দম্পতি বাড়ি ভাড়া দিয়ে একমাত্র ছেলের কাছে চলে গেছে। সেই বাড়িটা কম দামে ভাড়া নিয়ে আছে ছেলান মেয়েটা।
পাড়ার কেউই ওকে তেমন পছন্দ করে না। মুখোমুখি দেখা হলে যথাসাধ্য এড়িয়ে চলে। সেই নষ্ট মহিলার সাথে বন্ধুত্ব পাতাচ্ছে কিনা ওদের আদরের বিন্নি, যার কিনা একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। এতটা দুর্মতি হলো ওর। পড়াশোনা শিখে তাহলে কী লাভ? নয়নার রাগ ক্রমে পরিণত হলো অভিমানের বৃষ্টিধারায়। বিন্নি মায়ের চোখের জল মুছে দিতে এলে ওকে সজোরে এক ধাক্কায় সরিয়ে দেয় নয়না। সপাটে এক চর বসিয়ে দেয় মেয়ের গালে আর বলে, এর একদম আমার কাছে আসবি না। তোর পেছনে জলের মতো টাকা পয়সা খরচ করছি মানুষ হবি বলে। আর যদি কোনোদিন শুনেছি তুই ওই রানীর সাথে কথা বলেছিস, তাহলে আমার মরা মুখ তুই দেখবি। এটাই আমার শেষ কথা। যা, এবার আলো নিভিয়ে শুয়ে পড় কি যা। তোর বাবা জেগে গেলে কপালে দুঃখ আছে, এই আমি বলে রাখলাম। এই বলে ঘরের দরজা সজোরে টেনে বন্ধ করে বেরিয়ে যায় নয়না। মায়ের ব্যবহারে আর ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বিন্নি। রানীদের সাথে কথা বলার জন্য এমন কি ঘটলো যার কারণে মা ওর গায়ে হাত পর্যন্ত তুলল? স্বল্পভাষী বিন্নি আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ শুয়ে পড়ে। যে করেই হোক নিজেকে সামলাতে হবে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সত্যি তো, বাবা সারাদিন কত খেটে এই এক ফালি মুদিখানার দোকানটা চালায়। মা সংসারের সমস্ত কাজ সামলে ব্লাউজ সেলাইয়ের কাজ করে, নইলে বাবার একা রোজগারে সবটা চলে না। বিন্নি ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারলে তবেই ওদের শান্তি। ওর খুব ইচ্ছে নামকরা আইনজীবী হবে, ভবিষ্যতে আইন নিয়ে পড়ার ইচ্ছে ওর। দিন দুই পেরিয়ে যায়। প্রতিদিনের মতো আজও বিকেলে টিউশনি পড়তে যায় বিন্নি। সন্ধ্যা প্রায় 8টা। হঠাৎ আসা নিম্নচাপের কারণে ভরা বসন্তেও আজ দুপুর থেকে বৃষ্টি নেমেছে। রোজের অভ্যাস মতো সেলাই মেশিনে বসলেও মেয়েটার জন্য চিন্তা হতে থাকে নয়নার, যদিও ছাতা দেওয়াটাই আছে সঙ্গে। সেদিনের পর থেকে মনের মধ্যেই ঘুরে চলছে। মুখ ফুটে একটা কথা বলেনি বিন্নি, বরং পড়াশোনার মধ্যে নিজেকে আরও ডুবিয়ে দিয়েছে। নয়নাকে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেললো মেয়েটার সাথে। এতটা কঠিন না হলে চলতো বোধ হয়। আসলে ওই মেয়েটার সাথে কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। যাই হোক, বিন্নির বাড়ি ফেরার সময় হয়ে এলো প্রায়। আজ ও আসলে বিন্নির প্রিয় আমের আচার তেল দিয়ে মুড়ি মাখা করবে, সাথে গরম বেগুনি ভেজতে মা মেয়েতে একসঙ্গে খাবে। সামনে বড় পরীক্ষা, কোনো অভিমানের পাঁচিল তোলা যাবে না, মেয়েটাকে স্বাভাবিক রাখতে হবে। ঘড়ি কাঁটা ক্রমশ এগিয়ে চলে। বারবার ঘরবার করতে থাকে নয়না। কোথায় বিন্নি? টিউশন স্যারের কাছে ফোন করে নয়না জানতে পারে বিন্নি 8টা নাগাদই স্যারের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। তবে আজ তেমন কেউ আসেনি পড়তে বৃষ্টির কারণে। কয়েকজনের বাড়িতে ফোন করে নয়না, তারা জানায় ওরা কেউ আজ পড়তে চায়নি। তাহলে গেল কোথায় মেয়েটা? অপরাধবোধে ভুগতে শুরু করে নয়না। অরিন্দম মানে স্বামীকে ফোন করে সব জানায়, দোকানে ঝাঁপ বন্ধ করে দেয়। আস্তে আস্তে বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। মফস্বল এলাকা বলে কথা, কোনো কিছু জানাজানি হলে গোটা পাড়া হামলে পড়বে। আলুথালুভাবে বসে আছে নয়না। এখন সমস্ত কিছুর জন্য ওই দায়ী। সেদিন বোধ হয় ওভাবে বকাঝকা না করলে আজ বোধ করি এই দিন দেখতে হতো না। ঘড়ির কাঁটা এখন প্রায় রাত 8, সাড়ে 8টা ছুঁই ছুঁই। আশেপাশে মোটামুটি সব জায়গা হাসপাতালে খোঁজ নেওয়া হয়ে গেছে, কোথাও বিন্নিকে পাওয়া যায়নি। এবার থানা যেতেই হবে ডায়েরি করতে। অরিন্দম আর ওর কয়েকজন বন্ধু তৈরি হয়। এমন সময় গোলের মুখে একটা গাড়ি এসে থামার আওয়াজ হয়। সবাই সেদিকে ছোটে। গাড়ির দরজা খোলা। সবাই দেখে রানী শাড়ির আঁচলে গা ঢেকে বসে আছে বিন্নি। ভীত সন্ত্রস্ত হরিণীর যেমন কাঁপে, ওরও সেরকম একই অবস্থা। সবাইকে এগিয়ে আসতে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। রানী বলে, তোকে বলেছি তো, কোনো ভয় নেই রে বোন। তোর এই দিদি আজ কি শেখালো তোকে? মনে রাখিস, বাঁচতে হলে শক্ত হাতে হাল ধরতে হবে। যে সমাজ মেয়েদের আকুতি অনুরোধের কোনো জায়গা দেয় না, সেখানে নিজেকে ইস্পাত কঠিন তৈরি করতে হবে। অধিকার ছিনিয়ে নিয়ে এগিয়ে যাবি তুই। বল, পারবি না বোন আমার? গাড়ি থেকে বিন্নিকে নামিয়ে বাড়িতে নিয়ে আসে সবাই মিলে। কোনো কথা বলার মতো অবস্থা নেই ওর। তাই রানী বলে, রোজকার মতো সন্ধে 8টা নাগাদ আমি কাজে বেরিয়েছিলাম। বেশ কিছুটা দূরে গোসাইতলার মাঠে এই ভাঙা পাঁচিলটার পাশ দিয়ে যেতে দেখি দুটো মোটরসাইকেল বাইরে দাঁড় করানো, আর ওই ঘেরা জায়গাটা একটা চিৎকার ভেসে আসছে পাঁচিলের ভেতর থেকে। গাড়ি থেকে নামলাম। রাস্তা দেখি কতগুলো বইখানা রাস্তার ছড়িয়ে কাদা মাখামাখি। মোবাইলে আলো জ্বালিয়ে দেখি বিন্নির নাম। ভেতর থেকে তখন উচ্চস্বরে গান ভেসে আসছে, ক্রমশ ক্ষীণ হচ্ছে চিৎকার। বুঝতে পারি বিন্নির টিউশন থেকে ফিরছিল। আজ বৃষ্টি, রাস্তাঘাট ফাঁকা। সেই সুযোগটাই নিয়েছে মানুষরূপী হায়নাগুলো, ওখানে টেনে নিয়ে গেছে। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। ব্যাগে থাকা লঙ্কার গুঁড়ো স্প্রে আর চুরিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি ওই পশুগুলোর ওপর।
কুপিয়ে দিয়েছি পুরো ওদের। আমার বোনের গায়ে হাত দিয়েছে যারা, তাদের বাঁচার কোনো অধিকার নেই। নিজের বোনটাকে বিক্রি হওয়া থেকে বাঁচাতে পারিনি, নিজেও বিক্রি হয়ে গিয়েছিলাম মাতাল বাবার জন্য। কিন্তু আর নয়। নয়না আর অরিন্দমের চোখের জল বাদ মানে না। সমাজের চোখে নষ্টা মেয়েটা আজ ওদের মেয়েটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিল। কোনো মতে ওরা বলে, কিন্তু তুমি কি করে নিজেকে বাঁচাবে মেয়ে? বিন্নির জ্ঞান ফিরলে আমরা কি বলবো? ও তো রানীদের খোঁজ করবে। শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে বিন্নির কপালে আলতো করে একটা চুমু এঁকে রক্তমাখা ছুরিটা হাতে উঠে দাঁড়ায় রানী। কাটা কাটাভাবে বলে, ওকে বলবেন বিন্নি ধানের খইয়ের মতো এই পৃথিবীর বুকে ফুটতে, নিজের পরিচয় তৈরি করতে। এই পৃথিবীর কোনো ময়লা ওকে ছুতে এলে ও নিজে যেন সেটা প্রতিহত করতে পারে। আগুনে পুড়লেও বিন্নি ধানের খইয়ের কদর কমে না, ওকেও ঠিক তেমনটি হতে হবে। পৃথিবীটা গোল, তাই বিনা স্বার্থে সুতোর মালায় গাঁথা দিদি আর বোনের দেখা হবার অপেক্ষা করব। এখন আমি আসি, থানায় গিয়ে নিজের অপরাধ স্বীকার করতে হবে যে। লাশ 3টে ওখানে পড়ে আছে যে। চড়ি হাতে এগিয়ে চলে রানী থানার দিকে। পাড়ার সমস্ত মহিলারা সম্মিলিত শঙ্খধ্বনি করতে থাকে। আজ নারী দিবস। নারী হয়ে আরেক নারীকে উত্তরণের পথে এগিয়ে দেবার মতো শান্তি আর কিছুতেই নেই। যারা এতদিন ওকে নিচু নজরে দেখত, ওদের চোখে আজ অনুশোচনার ছায়া। ভালো খারাপ সুর অসুরের ধারণা তৈরি করে এই পোড়া সমাজ। তাতে অবশ্য রানীর মতো মেয়েদের কিছু যায় আসে না। নিজের মতো করেই সমাজের মঙ্গল করে ওরা। রানীর মতো মেজাজে এগিয়ে চলে রানী। দেবীর অকালবোধন বোধহয় একেই বলে।